কলকাতা, এত বছর আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম, কেন আমাকে চলে যেতে হয়েছে। আজ তোমার কাছে কোনো উত্তর চাইতে আসিনি, আজ শুধু বলতে এসেছি আমি ফিরে এসেছি। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই একটি বাক্য উচ্চারণ করতে আমার প্রায় 19 বছর লেগেছে। নির্বাসিত মানুষের ক্যালেন্ডারে বছর শুধু সময় নয়, প্রতিটি বছর একটি বন্ধ দরজা, প্রতিটি মাস অপেক্ষা, প্রতিটি দিন নিজের ঠিকানা হারানোর দুঃখ। আজ সেই দীর্ঘ অপেক্ষার পর কলকাতার মাটিতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি শুধু একটি শহরে ফিরে আসিনি, আমার হারিয়ে যাওয়া জীবনের একটি অধ্যায়ের কাছে ফিরে এসেছি। আজ আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমাকে কলকাতায় আমন্ত্রণ জানিয়েছেন সেকুলার মিশনের চেয়ারম্যান ওসমান গনি মল্লিক। প্রায় অসম্ভব বলে মনে হয় আমার ফেরার বন্ধ দরজায় তিনিই প্রথম সাহস করে কড়া নেড়েছিলেন, তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। আমার মঞ্চে আসেন আমার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী তথাগত রায়, শাশ্বতী ঘোষ, মোহিত রায় এবং আজকের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী প্রচণ্ড ব্যস্ত থাকা সত্ত্বেও আমাকে সম্বর্ধনা দিয়েছেন, তার এই উদারতার জন্য আমি কৃতজ্ঞ। এবং এ আসলে আমার জন্য অপ্রত্যাশিত ছিল, আমি বিস্মিত, মুগ্ধ, অভিভূত। আজ এই আনন্দের দিনে বাংলার দুই মনীষী শিবনারায়ণ রায় এবং অম্লান দত্তকে স্মরণ করছি। তারা আমাকে খুব স্নেহ করতেন, আমাকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছিল বলে খুব ব্যথিত হয়েছিলেন। আজকের এই প্রত্যাবর্তন দেখলে নিশ্চয়ই খুব আনন্দিত হতেন। একজন লেখককে নিজের ভাষার শহরে আসতে পুলিশের পাহারার প্রয়োজন হওয়াটাই আমাদের সময়ের এক বেদনাদায়ক সত্য। লেখকের জীবন রক্ষা করা শুধু একজন মানুষকে রক্ষা করা নয়, তার কথা বলার অধিকার, ভিন্নমত প্রকাশের অধিকার এবং কলমের স্বাধীনতাকেও রক্ষা করা। আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন কোনো লেখককে তার লেখার জন্য পুলিশের পাহারায় চলতে হবে না, কোনো মুক্ত চিন্তককে সত্য উচ্চারণের অপরাধে দেশ ত্যাগ করতে হবে না। আমার নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞ। কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়, কৃতজ্ঞতার বিনিময়ে আমি আমার স্বাধীন চিন্তাকে বন্ধক দিই না, আবার মতভিন্নতাও আমাকে অকৃতজ্ঞ করে না। কোনো ভালো কাজের স্বীকৃতি দিতে দলীয় আনুগত্যের প্রয়োজন নেই, দ্বিমত প্রকাশ করতেও বিদ্বেষের প্রয়োজন নেই। আমি কোনো রাজনৈতিক দলের হয়ে এখানে কথা বলতে আসিনি, কোনো দলকে পরাজিত করতেও আসিনি। আমি এসেছি নারীর সমান অধিকার, মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা, যুক্তিবাদ, মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতার পক্ষে কথা বলতে। আজকের দিনটি সাক্ষ্য দিচ্ছে ভয় চিরস্থায়ী নয়, নিষেধাজ্ঞা চিরস্থায়ী নয়, বন্ধ দরজাও চিরকাল বন্ধ থাকে না। আজ 1 অগাস্ট। অগাস্ট আমার জন্মের মাস, অগাস্ট আমার নির্বাসনের মাস,
আজ থেকে অগাস্ট আমার প্রত্যাবর্তনের মাসও। 1994 সালের 8ই অগাস্ট আমাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল তখনকার সরকার। রাতের অন্ধকারে আমার স্বদেশের দরজা আমার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর একের পর এক সরকার এসেছে, কিন্তু সেই দরজা আর খোলেনি। আর মাত্র 7 দিন পর আমার নির্বাসনের 32 বছর পূর্ণ হবে। স্বদেশের বাইরে কাটানো সময় এরই মধ্যে স্বদেশে কাটানো সময়কে অতিক্রম করেছে। রাষ্ট্র আমাকে দেশ থেকে সরিয়ে দিয়েছে, কিন্তু আমার ভেতর থেকে দেশকে সরাতে পারেনি। বাংলা ভাষাই আমার বহনযোগ্য স্বদেশ, যে স্বদেশ আমি সঙ্গে করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে বেরিয়েছি। এক বাংলায় আমার জন্ম, আরেক বাংলায় হারিয়ে যাওয়া ঘর খুঁজে পেয়েছিলাম। শেষ পর্যন্ত একজন বাঙালি লেখকের জন্য 2 বাংলার কোথাও একটি ছোট ঘরও রইল না। ইউরোপ আমাকে নাগরিকত্ব, নিরাপত্তা এবং আশ্রয় দিয়েছে, আমি তার জন্য কৃতজ্ঞ। কিন্তু নাগরিকত্ব আর আপনত্ব এক জিনিস নয়। নিরাপদ বাড়ি পাওয়া যায়, ঘর তৈরি হয় ভাষা, স্মৃতি, সংস্কৃতি এবং মানুষের ভালোবাসায়। পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্ক আমার আজকের নয়। 70-এর দশকে ময়মনসিংহে বসেই কলকাতার সাহিত্য পড়েছি, গান শুনেছি, রেডিওতে নাটক শুনেছি। বাস্তবে দেখার আগেই বই, সুর আর মানুষের কণ্ঠের ভেতর কলকাতাকে আবিষ্কার করেছিলাম। 1978 সালে কিশোর বয়সী সেজুতি নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করি। পশ্চিমবঙ্গ থেকে ডাকযোগে কবিতা আসতো। কাঁটাতারের ওপার থেকে খামের ভেতর উড়ে আসতো শব্দ। আমি সেই কবিতা ছাপাতাম, পশ্চিমবঙ্গের লিটল ম্যাগাজিনেও লিখতাম। রাজনীতি যখন বাংলাকে ভাগ করেছিল, কবিতা তখন 2 বাংলার মধ্যে সেতু তৈরি করেছিল। 80-র দশকের শেষ দিকে কলকাতায় আসা শুরু করলাম। 90-এর দশক থেকে এখানে আমার বই প্রকাশিত হয়। বাংলাকে কোনোদিন এপার ওপার বলে অনুভব করিনি। কাঁটাতার ভূখণ্ডকে ভাগ করতে পারে, ভাষাকে ভাগ করতে পারে না। নির্বাসনের পথে দেশ খুঁজতে খুঁজতে 1 দশক পর কলকাতায় একটি ঘর পেয়েছিলাম। এখানেই আমি সুখে ও স্বস্তিতে ছিলাম, সৃষ্টিশীল ছিলাম। আমার বই দ্বিখণ্ডিত নিষিদ্ধ হয়েছিল। কলকাতা হাইকোর্ট সেই নিষেধাজ্ঞা খারিজ করে দেন। তবু 2007 সালের 22শে নভেম্বর পশ্চিমবঙ্গ সরকার আমাকে কলকাতা ছাড়তে বাধ্য করেছিল। আমি কোনো অপরাধ করিনি, কোনো আদালত আমাকে নির্বাসনের সাজা দেয়নি। তবু মৌলবাদীদের হুমকির মূল্য দিতে হলো আমাকে। আমার ঘর, শহর, পাঠক এবং স্বাভাবিক জীবন হারিয়ে। আমি তো আমার দেশেও কোনো অপরাধ করিনি। তারপরও আমার দেশ বাংলাদেশ আমাকে শাস্তি দিয়েছিল। 32 বছর আগে আমাকে নির্বাসন দিয়েছিল। 32 কি দোষ আমার ছিল? আমি কি কাউকে হত্যা করেছিলাম? কারো ঘর পুড়িয়েছিলাম? আমি ডাক্তারি করেছি, আর আমার গল্প, কবিতা, প্রবন্ধে কিছু সহজ কথা লিখেছি নারী ও পুরুষের সমান অধিকারের কথা, লিখেছি ধর্ম, বর্ণ, জাত বা লিঙ্গ পরিচয় নির্বিশেষে সবার সমান মানবাধিকারের কথা। বলেছি কোনো বিধান, তার উৎস ধর্ম, সমাজ, পরিবার বা রাষ্ট্র যাই হোক, মানুষের স্বাধীনতা, সমতা ও মর্যাদা কেড়ে নিলে সেই বিধান বদলাতে হবে। এই কথাগুলোই অপরাধ বলা হলো, এই কথাগুলোকেই অপরাধ বলা হলো। সারা দেশে আমাকে হত্যার জন্য মিছিল বের হলো, আমার বিরুদ্ধে ফতোয়া জারি হলো, মাথার মূল্য ঘোষণা হলো। রাষ্ট্র আমার নিরাপত্তা নিশ্চিত করার বদলে
আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো, শেষ পর্যন্ত আমাকে দেশ থেকে বের করে দিল। আমার নির্বাসন নিছক একটি ব্যক্তিগত দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রের একটি নৈতিক ব্যর্থতার ইতিহাস। রাষ্ট্র যখন নাগরিকের অধিকার রক্ষার বদলে ধর্মীয় হুমকির কাছে নতি স্বীকার করে, তখন শুধু একজন লেখক নির্বাসিত হন না, আইনের শাসনও নির্বাসিত হয়, ন্যায় বিচারও নির্বাসিত হয়, রাষ্ট্রের নৈতিক সাহসও নির্বাসিত হয়। আমাকে সরিয়ে দিয়ে রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠা করেনি। একজন নিরস্ত্র লেখকের অধিকার বিসর্জন দিয়ে সাময়িক নীরবতা কিনেছিল। একজন লেখককে সরিয়ে দিলে হয়তো একদিনের জন্য রাস্তা শান্ত হয়, কিন্তু রাষ্ট্র দুর্বল হয়, হুমকিদাতা শক্তিশালী হয়। সে শিখে যায় আরো জোরে হুমকি দিলেই রাষ্ট্র নত হবে। ভয়ের কাছে আপোষ শান্তি আনে না, পরবর্তী হুমকির ভিত্তি তৈরি করে। একটি সভ্য সমাজে একটি যুক্তির উত্তর আরেকটি যুক্তি, একটি বইয়ের উত্তর আরেকটি বই। কোনো মত অপছন্দ হলে প্রতিবাদ করুন, খণ্ডন করুন, পাল্টা লিখুন, কিন্তু লেখককে হত্যা করতে যাবেন না, কারাগারে নিক্ষেপ করবেন না, তার দেশ, ভাষা, পাঠক ও ঘর থেকে তাকে নির্বাসিত করবেন না। যে স্বাধীনতা শুধু নিজের পছন্দের কথার জন্য, তার নাম বাক স্বাধীনতা নয়। একটি সমাজের সভ্যতা বোঝা যায় তার অপ্রিয় ও অজনপ্রিয় মত কতটা নিরাপদ তা দিয়ে। মতভিন্নতা সভ্যতার স্বাভাবিক বৈশিষ্ট্য। মতের উত্তরে হত্যার হুমকি সভ্যতার পরাজয়। আমি কোনো মানুষের বিরুদ্ধে লড়াই করি না, আমি লড়াই করি অশুভ মতাদর্শের বিরুদ্ধে। সেই সব মতাদর্শের বিরুদ্ধে যেগুলো নারীকে পুরুষের অধীন করে, শিশুকে যুক্তির বদলে অন্ধ আনুগত্য শেখায়, ধর্মত্যাগ বা ঈশ্বরে অবিশ্বাসকে অপরাধ বলে এবং ভিন্ন ধর্ম ও ভিন্ন মতের মানুষকে ঘৃণা করতে বা হত্যা করতে শেখায়। আমি সব ধর্মীয় মৌলবাদের বিরোধী। ইসলামী মৌলবাদের বিরুদ্ধে আমি বেশি সরব, কারণ শৈশব থেকেই একে খুব কাছ থেকে দেখেছি। ইসলামী আইনে নারীর বিরুদ্ধে বৈষম্য দেখেছি, অমুসলিম, নাস্তিক ও মুক্ত চিন্তকদের ওপর নিপীড়ন দেখেছি, মানুষের ব্যক্তিগত জীবন, চিন্তা ও স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে দেখেছি, সারা বিশ্ব জুড়ে জিহাদি উগ্রপন্থীদের সন্ত্রাস ও হত্যাকাণ্ড দেখেছি। তাই এর নাম স্পষ্ট করে বলি। আমি সব ধর্মের মৌলবাদকে এক কাতারে রাখি না। অন্যান্য ধর্মের মৌলবাদের কথা বলে ইসলামী মৌলবাদকে আড়াল করি না। যে অন্যায় যেখানে ঘটবে, যে মতাদর্শ তার জন্য দায়ী, তাকে তার নাম ধরেই সমালোচনা করি। সত্যকে ভারসাম্যের নামে অস্পষ্ট করা নিরপেক্ষতা নয়, বরং তা সত্যের সঙ্গে আপোষ। ইসলামের সমালোচনা মুসলমানের প্রতি বিদ্বেষ নয়। মানুষের অধিকার আছে, মতাদর্শের কোনো অধিকার নেই। মানুষকে রক্ষা করতে হবে, মতাদর্শকে প্রশ্ন করতে হবে। মুসলমানের শুভাকাঙ্ক্ষী হওয়া মানে তাদের ধর্মীয় শাসনের বন্দিত্বে রেখে দেওয়া নয়। আমি চাই মুসলিম সমাজে মুক্ত চিন্তার চর্চা বাড়ুক, যুক্তিবাদী ও ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা বাড়ুক, নারীরা পূর্ণ সমানাধিকার পাক, কারো মানবাধিকার লঙ্ঘিত না হোক। কোনো মতাদর্শই সমালোচনার ঊর্ধ্বে নয়। ইসলামের সমালোচনা করা বা ইসলাম সম্পর্কে সত্য কথা বলা মুসলমানের প্রতি বিদ্বেষ নয়, বরং মুসলিম সমাজের সংস্কার, বিবর্তন ও মানুষের মুক্তির জন্য এই সমালোচনা অত্যন্ত জরুরি। আজ বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক সমাজে খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোনো ধর্মই নীতিগতভাবে সমালোচনার ঊর্ধ্বে নয়। ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমালোচনা করেই এসব সমাজ বহু পুরনো বৈষম্য ও
ও কুসংস্কার থেকে বেরিয়ে এসেছে। খ্রিস্টান বিশ্বে ইনকুইজিশন ছিল। ঈশ্বরের অস্তিত্বে সন্দেহ করলেই এককালে মানুষকে মেরে ফেলা হতো। স্প্যানিশ ইনকুইজিশন এখন ইতিহাসের একটি অন্ধকার অধ্যায়। কিন্তু মুসলিম বিশ্বের বহু দেশে ইসলামী ইনকুইজিশন চলছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার আইন, ফতোয়া, কারাবাস, গণপিটুনি, হত্যার হুমকি এবং নির্বাসন সব কিছুর উদ্দেশ্য এক: সংস্কারক বা সমালোচকের মুখ বন্ধ করো। এই কারণেই মুসলিম সমাজের মুক্ত চিন্তকদের কেউ খুন হয়েছেন, কেউ কারাগারে, কেউ নির্বাসনে। আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে ভিন্ন মত প্রকাশ করছি, আমরা চাই মুসলিম সমাজও অন্ধ আনুগত্যের শৃঙ্খল ভেঙে যুক্তি, সমতা, মানবাধিকার ও আধুনিকতার পথে এগিয়ে যাক। আমরা সমালোচনা করি ধ্বংস করার জন্য নয়, করি পরিবর্তনের জন্য। যে বিধান নারীকে পুরুষের যৌনদাসী হিসেবে গণ্য করে, অমুসলিমকে ঘৃণা করে, ইসলামের সংস্কারক বা সমালোচককে হত্যা করে, সেই বিধানকে প্রশ্ন করতেই হবে। আরো বেদনাদায়ক হলো, মুসলিম সমাজকে অন্ধকারে রাখতে শুধু ইসলামী উগ্রপন্থীরাই সক্রিয় নন, তথাকথিত প্রগতিশীল ও বামপন্থীদের একটি অংশ এই অচলাবস্থাকে রক্ষা করেন। নিজেরা বাক স্বাধীনতা ও নারী পুরুষের সমানাধিকার ভোগ করেও ইসলামের সমালোচক ও সংস্কারকদের তারা মুসলমান বিদ্বেষী আখ্যা দেন। আমি অহরহ তাদের আক্রমণের শিকার হই। তাদের অভিযোগ, আমি কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মৌলবাদীদের বিরুদ্ধে একই রকমভাবে যুদ্ধ করছি না? তারা কি একই যুক্তিতে রাজা রামমোহন রায়কেও এই বলে বাতিল করেন যে তিনি সতীদাহের বিরুদ্ধে লড়েছেন, কিন্তু পৃথিবীর সব ধর্মের সব কুসংস্কারের বিরুদ্ধে একই সঙ্গে লড়েননি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি কেউ দোষ দিয়েছিলেন? তিনি হিন্দু বিধবার অধিকারের জন্য লড়লেন, অন্য সব ধর্মের সংস্কার করতে গেলেন না কেন? সমাজ সংস্কারক তার সবচেয়ে পরিচিত সমাজের অন্যায় থেকেই লড়াই শুরু করেন। আমার ক্ষেত্রে সেই নিয়মের ব্যতিক্রম হবে কেন? ইসলামী জিহাদি জঙ্গিরা সমালোচকের মুখ বন্ধ করতে ব্যবহার করে হুমকি ও হত্যা। মৌলবাদের কাছে নত রাষ্ট্র ব্যবহার করে আইন, কারাগার ও নির্বাসন। আর তথাকথিত প্রগতিশীলরা, তথাকথিত সেকুলার উদার বামপন্থীরা ব্যবহার করেন অপবাদ, উদ্দেশ্যনীয় সন্দেহ এবং সামাজিক বর্জন। পদ্ধতি আলাদা কিন্তু ফল একই। ইসলামের সমালোচনা বন্ধ হয়, মুসলিম নারীর বঞ্চনা অক্ষত থাকে, মুসলিম সমাজের বিবর্তন থেমে থাকে। যারা নিজেদের জন্য আধুনিকতা চান কিন্তু মুসলিম সমাজের জন্য চান মধ্যযুগীয় বিধান, তারা মুসলমানের সবচেয়ে বড় শত্রু। যারা নিজেদের মেয়ের স্বাধীনতাকে অধিকার বলেন কিন্তু মুসলিম মেয়ের পরাধীনতাকে সংস্কৃতি বলেন, তারা মোটেও প্রগতিশীল নন। মুসলিম বিশ্বের বহু সমাজে এখনো সপ্তম শতাব্দীর সামাজিক বাস্তবতায় তৈরি নারী বিরোধী ও বৈষম্যমূলক বিধানকে চিরন্তন আইন হিসেবে মানা হয়। ক্যালেন্ডার এগোলেই সমাজ আধুনিক হয় না, হাতে আধুনিক প্রযুক্তি এলেই, শহরে উঁচু ভবন উঠলেই সমাজ আধুনিক হয় না। আধুনিক হতে হলে আইন, শিক্ষা, নৈতিকতা এবং রাষ্ট্রচিন্তাকেও আধুনিক হতে হয়। কোনো প্রাচীন বিধানকে আজকের মানবাধিকার, স্বাধীনতা ও সমতার মানদণ্ডে অন্যায় মনে হলে তা বদলাতেই হবে। আমি মানুষের ধর্ম মানার, ধর্ম গ্রহণ করার, ধর্ম প্রচার করার অধিকার মানি। একই সঙ্গে ধর্ম না মানার, ধর্ম ত্যাগ করার এবং ধর্মের সমালোচনা করার অধিকারও মানি। বিশ্বাসের স্বাধীনতা
বিশ্বাসকে সমালোচনার ঊর্ধ্বে তোলে না। বিশ্বাসের স্বাধীনতা থাকলে অবিশ্বাসের স্বাধীনতাও থাকতে হবে। সত্যিকারের ধর্মনিরপেক্ষতা শুধু সব ধর্মের উৎসবে যোগ দেওয়া নয়। ধর্মনিরপেক্ষতা হলো রাষ্ট্র, আইন, রাজনীতি ও শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মীয় কর্তৃত্বকে পৃথক রাখা। রাষ্ট্রের কাজ কোনো ধর্মকে রক্ষা করা নয়, রাষ্ট্রের কাজ বিশ্বাসী ও অবিশ্বাসী সব নাগরিকের সমান অধিকার রক্ষা করা। রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্রের থাকবে ন্যায়। আইনের কোনো ধর্ম থাকবে না, আইনের থাকবে সমতা। একজন নারীর অধিকার তার জন্ম বা ধর্মীয় পরিচয়ের উপর নির্ভর করতে পারে না। তার শরীর তার নিজের, জীবন তার নিজের, সিদ্ধান্তও তার নিজের। কোনো ধর্মীয় আইন নারীকে পুরুষের সমান অধিকার না দিলে সেই আইন বাতিল করতে হবে। ধর্মের মর্যাদার চেয়ে মানুষের মর্যাদা বড়। একই দেশের নাগরিকের অধিকার ধর্মভেদে আলাদা হতে পারে না। ভারত ও বাংলাদেশ দুই দেশেই ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে অভিন্ন দেওয়ানি বিধি দরকার, তবে তা সংখ্যাগুরু ধর্মের বিধান নয়। সংবিধান, মানবাধিকার এবং নারী পুরুষের পূর্ণ সমতার ভিত্তিতে রচিত হবে নাগরিক আইন। 40 বছরেরও বেশি সময় ধরে আমি মানবিকতা, ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞান মনস্কতা, বাক স্বাধীনতা এবং নারী পুরুষের সমান অধিকারের কথা বলে আসছি। বিপদ এসেছে, নির্বাসন এসেছে, একাকিত্ব এসেছে, কিন্তু আমার বিশ্বাস বদলায়নি। বাংলাদেশে আজ মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিস্তার ভয়াবহ। রাজীব হায়দার, অভিজিৎ ঘোষ, ওয়াশিকুর রহমান বাবু, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস, নিলয় নীল, ফয়সল আরিফিন দীপন সহ অনেক সাহসী মুক্ত চিন্তককে জিহাদি সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে। তাদের অপরাধ ছিল তারা প্রশ্ন করেছিলেন, ইসলামের বৈষম্যমূলক বিধানের সমালোচনা করেছিলেন, অবিশ্বাসীদের দমন এবং বাক স্বাধীনতার পর আক্রমণের সত্য তুলে ধরেছিলেন। তাদের হত্যা করে সমাজকে একটি বার্তা দেওয়া হয়েছে, প্রশ্ন করলে মৃত্যু, নীরব থাকলে জীবন। আমি সেই শর্ত মানি না। যে জীবন নীরবতার বিনিময়ে কিনতে হয় সেটি স্বাধীন জীবন নয়। কিন্তু প্রশ্নকে হত্যা করা যায় না। একজন প্রশ্নকারীকে হত্যা করলে সেই প্রশ্ন আরো বহু মানুষের কণ্ঠে ফিরে আসে। যে সমাজ তার সমালোচককে হত্যা করে, কারাগারে পাঠায় বা নির্বাসিত করে, সে সমাজ সমালোচককে নয়, নিজের ভবিষ্যৎকেই হত্যা করে, বন্দী করে বা নির্বাসিত করে। তারপরও আমি আশা ছাড়ি না। আমি বিশ্বাস করি একদিন বাংলাদেশেও রাষ্ট্র ও ধর্ম পৃথক হবে, নারী পূর্ণ সমান অধিকার পাবে, ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপদে বাস করবে, নাস্তিক ও মুক্তচিন্তকরা নিরাপত্তা রক্ষী ছাড়াই রাস্তায় হাঁটতে পারবে। আশা কোনো অন্ধ আশাবাদ নয়, আশা কোনো অন্ধ আশাবাদ নয়, অন্ধকারের অস্তিত্ব জেনেও আলো তৈরি করার জেদ। আমি এমন এক উপমহাদেশের স্বপ্ন দেখি যেখানে ধর্মান্ধতার বদলে থাকবে বিজ্ঞান মনস্কতা, অজ্ঞতার বদলে শিক্ষা, বর্বরতার বদলে মানবিকতা এবং পশ্চাৎপদতার বদলে আধুনিকতা। মৌলবাদ অজ্ঞতা, বিদ্বেষ ও হিংসাকে নিয়ে দাবানলের মতো ছড়ায়, আর দাবানল কাঁটা তার মানে না। 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশভাগ এই উপমহাদেশে ভয়াবহ বিপর্যয় ঘটিয়েছিল। ধর্মের নামে আর কোনো দেশভাগ নয়, আর কোনো রক্তপাত নয়, আর কোনো নির্বাসন নয়। শান্তি প্রতিষ্ঠিত হোক সততা, সমতা, সহিষ্ণুতা, মানবিকতা, উদারতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। এই স্বপ্ন নিয়ে আজ আমি আবার কলকাতার সামনে দাঁড়িয়েছি। কলকাতা, এত বছর আমি তোমাকে প্রশ্ন করেছি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম, কেন আমাকে চলে যেতে হয়েছিল?
আজ তোমার কাছে কোনো উত্তর চাইতে আসিনি, আজ শুধু বলতে এসেছি আমি ফিরে এসেছি। আমার চোখে জল আছে, মনে অভিমান আছে, কিন্তু 2 হাত ভরা ভালোবাসাও আছে। কারণ যে শহর আমাকে কাঁদিয়েছে সেই শহরই আমাকে স্বপ্ন দেখিয়েছে। যে শহর থেকে আমাকে চলে যেতে হয়েছে সেই শহরেই ফিরে আসার স্বপ্ন আমি এত বছর দেখেছি। আমি জানি চলে যাওয়া আর ফিরে আসার মাঝখানের 19 বছর কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু আজকের এই দরজা খোলা প্রমাণ করে অন্যায় দীর্ঘস্থায়ী হতে পারে, চিরস্থায়ী নয়। আমার কলকাতায় ফেরা শুধু আমার ব্যক্তিগত আনন্দ নয়, এটি নির্বাসন ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা এবং মানুষের ভালোবাসার একটি জয়। নির্বাসন আমার ঠিকানা কেড়ে নিয়েছে, কিন্তু আমার ভাষা কেড়ে নিতে পারেনি। আমার ঘর কেড়ে নিয়েছে, কিন্তু ঘরে ফেরার আকাঙ্ক্ষা কেড়ে নিতে পারেনি। আমি যতদিন বেঁচে থাকব পৃথিবীর যে প্রান্তেই থাকি লিখব, যা সত্য বলে বিশ্বাস করি তা বলবো। আজ 1 আগস্ট 2026। আজকের দিনটি আমার জীবনে শুধু একটি অনুষ্ঠানের দিন নয়, একটি বন্ধ দরজা খোলার দিন। ইতিহাস যেমন মনে রাখে কারা দরজা বন্ধ করেছিল, ইতিহাস তেমনি মনে রাখে কারা দরজা খুলেছিল। সবাইকে আমার ভালোবাসা, সবাইকে আমার গভীর কৃতজ্ঞতা। ধন্যবাদ পশ্চিমবঙ্গ, ধন্যবাদ কলকাতা। আজ তুমি আমাকে শুধু তোমার শহরে ফিরতে দাওনি, আমাকে আমার হারিয়ে যাওয়া জীবনের কাছে ফিরিয়ে দিয়েছ। আজ আবার আমি বলতে পারি, শেষ পর্যন্ত কোনো মানচিত্র নয়, মানুষের ভালোবাসাই আমার দেশ। নমস্কার।